2025 সালের যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হয়েছে সেখানে ফ্রেশারদের একটা সমস্যা বা একটা মনের মধ্যে ভয়, যেটা হচ্ছে ইন সার্ভিসরা 10 নম্বর পেয়ে যাচ্ছে, ফ্রেশাররা 10 নম্বর পাচ্ছে না, তার ফলে ফ্রেশাররা পিছিয়ে যাচ্ছে। কতটা পিছিয়ে যাচ্ছে এই কথাটা এখানে তুলে ধরার আমি চেষ্টা করছি আমি ফ্রেশার হিসেবে। যেমন এখানে এই পরীক্ষাতে 2025 সালে যেটা সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হয়েছে সেটা কিন্তু একবারে ফ্রেশ পরীক্ষা হয়নি। এই পরীক্ষাটা 2016 সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টের দুর্নীতির কারণে হোক বা না অন্যান্য কারণে হোক সেই প্যানেলটা বাতিল হয়ে আবার 2025 সালে হচ্ছে। তাহলে এই পরীক্ষাতে একটু সিট সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে 35,735টা সিট করা হয়েছে এবং এই সিটের জন্য লড়াই করছে প্রায় এইদিকে হচ্ছে 9-10-এ প্রায় 3.5 লক্ষ, আর হচ্ছে 11-12-এ হচ্ছে 2.5 লক্ষ, প্রায় 6 লক্ষর কাছাকাছি ক্যান্ডিডেট, 5 থেকে 6 লক্ষ ক্যান্ডিডেট সেটা হচ্ছে। কিন্তু এখানে হচ্ছে আরেকটা বিষয় যে 35,725টা সিট আছে, সেখানে গেজেটে উল্লেখ করা আছে যে এখানে 1:1.6 মেরিট লিস্টে বের করা হবে, প্যানেল বের করা হবে। তাহলে মানে হচ্ছে এখানে 10টা সিটের জন্য 16 জনকে ডাকা মানে প্যানেলে বের করা হবে, তার অনুসারে চাকরিটা হবে। কিন্তু আমার মনে হয় যে এখানে যখন ইন্টারভিউ কলে ডাকা হবে সেখানে 1:2 মানে 35,725টা সিট যদি থাকে সেখানে প্রায় 71,450টার মতো ডাকা হবে। কিন্তু আবার শোনা যাচ্ছে যে এই দিকে ইন সার্ভিসরা প্রায় 38,000 ফর্ম ফিল আপ করেছে। 38,000 যদি ফর্ম ফিল আপ করে থাকে তারা 10 মার্ক অলরেডি পেয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখার বিষয় যে 38,000 ক্যান্ডিডেট রয়েছে, তারা একেবারে 38,000 নয়, তারা ফর্ম ফিল আপ করেছে 38,000 জন, এতজন। তাহলে আমরা কত পেলাম এদিকে 35,725টা, এটাকে যদি 2 দিয়ে গুণ করি প্রায় 71,000, এখান থেকে 38,000 বিয়োগ করলাম মানে 35,000 বিয়োগ করে তাহলে 35,000 নতুনদের জন্য। আবার একটা এখানে বিষয় রয়েছে যে টিচারটা 9-10-এও ফর্ম ফিল আপ করেছে সেখানে 10 নাম্বার পাচ্ছে, আবার 11-12-এর ক্ষেত্রেও 10 নম্বর পাচ্ছে, দু জায়গায় 10 নম্বর পাচ্ছে। এই 10 নম্বর যা পাচ্ছে তার ফলে সে দু জায়গায় এগিয়ে থাকছে, একই টিচার একজন টিচারই দু জায়গায় এই রকম। কিন্তু এবার বেশিরভাগ হবে, যেহেতু ইন সার্ভিস টিচাররা দু জায়গায় বেশি দেখা যাবে, 9-10-এর ক্ষেত্রেও বেশি দেখা যাবে, 11-12 একই টিচারই কিন্তু। তাহলে যখন জয়েন করবে কিন্তু একটা ক্ষেত্রে জয়েন করবে, একটা ক্ষেত্রে তার গ্যাপ সৃষ্টি হবে। মানে এখানে যদি এখানে 11-12টা যদি আগে জয়েন হয়ে যায় তাহলে 9-10টা একটুক নতুনরা বেশি করে চান্স পাবে। কী রকম একটা উদাহরণ দিয়ে বলি, মনে করে 10টা সিট আছে 9-10-এ আর 10টা সিট হচ্ছে 11-12-এ, 10টার মধ্যে 5 জনই ধরলাম একেবারে ইন সার্ভিস আর 5 জন ফ্রেশ। এই 5 জনই 11-12-এ কিন্তু তারা কিন্তু নিয়ে নেবে, এদিকে পরের 5 জন যে 9-10-এ আছে তারা কিন্তু 9-10-এ নিবে না, তারা তো চলে গেলে অলরেডি 11-12-এ। তাহলে পরে যে ফ্রেশ 5 জন রয়েছে তারা কিন্তু অলরেডি চাকরি পেয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট ইন্টারভিউতে কল পাবে প্রায় 80% বা 85% তাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কেননা আগের সবের তুলনায় এবার যে ক্যান্ডিডেটরা ডাক পাবে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। আর তবে এখান থেকে বোঝা যাচ্ছে কি কাটঅফটা কিছুটা হলেও বেশি হবে, যেহেতু অলরেডি আদার্স ইন সার্ভিস কিন্তু সমস্ত ইন সার্ভিসরা কিন্তু আসবে না এই চাকরিতে। কীরকম, যেমন হচ্ছে কেভি, তারপরে এনভি, নবোদয় বিদ্যালয়গুলোতে সেই সব টিচারদের স্যালারি কিন্তু অনেক এইসব টিচারদের থেকে। তাহলে সেই সব টিচার আসতে চাইবে না, 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে এই এক্সামটা একেবারে ফ্রেশ এক্সাম হচ্ছে না, যে এই এক্সামটাতে পরবর্তীকালে কোনো জটিলতা দেখা যাবে না, সেরকম দেখা যেতেও পারে। তাহলে এই ভয়ের মধ্যে তারাও যদি ছোট জবও করে থাকে
তারা কিন্তু এই চাকরিতে আসার সাহস পাবে না। সুতরাং ফর্ম ফিল আপ করেছে, এখন পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ অনেকে দিবে, কিন্তু জয়েন্টের সময় অনেকে নাও আসতে পারে, এটা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। তবে যেসব ফ্রেশরা ইন্টারভিউতে ডাক পাবে তারা কিন্তু প্রত্যেকের নাও হলে কিছু বেশি সংখ্যক স্টুডেন্টের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে।